তিনজন লোককে ধরে পেটানো হচ্ছে। অপরাধ, তারা সাদাত ভাইয়ের কথা অমান্য করেছে। ভার্সিটিতে সাদাত ভাই যা নিয়মকানুন করে দিয়েছে তার বাইরে যাওয়া মানে মারা পড়া। আর এই তিনজনকে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরও আবার অমান্য করায় এদের ধরে বেঁধে এনে পেটাচ্ছে সাদাত ভাইয়ের লোকেরা। এর মধ্যেই প্রবেশ সাদাত ভাইয়ের। বিখ্যাত ছাত্রনেতা সাদাত রহমান সাদ, তার বাবা একজন ব্যবসায়ী, সাথে তিনিও একজন বিখ্যাত নেতা। উনি সৎ মানুষের সাথে একদম সরল ও সৎ, কিন্তু অসৎ মানুষের সাথে একদম কঠোর এবং রূঢ়। মানুষ হিসেবে চমৎকার একজন, কিন্তু ক্ষমতার জন্য কত কী না করতে হয়। যারা বোঝে তাদের জন্য চমৎকার ব্যক্তিত্ব হলেও যারা তাকে এখনো চিনেনি তাদের জন্য সে বড়ই নিষ্ঠুরতম। এটাতে অবশ্যই প্রশাসনের দোষ। প্রশাসন মানুষের সামনে যেমন উপস্থাপন করবে তেমনই মানুষ মনে করে। ঠিক তেমনই একজন হলো সাদাত রহমান সাদ। 27 বছর বয়সী যুবক, পেশায় রাজনীতিবিদ, আর বাবার ব্যবসায় কাজেও সে যথেষ্ট সহায়তা করে। সাদাত এসেই বলল, সাব্বির, বুঝিয়েছিলি ভালো করে? সাব্বির হতাশ গলায় বলল, ভাই, এই নিয়ে শতাধিক পারা হবে, কিন্তু ওরা কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না। সাদাত এসে মাঝের জন্য থুতনিতে চাপ দিয়ে বলল, শেষবার জিজ্ঞাসা করছি, প্রফেসর আলিফকে ছাড়বি কি না? একবার যদি আমি খুঁজে পাই তো তোদের দুনিয়া থেকে আমি উঠিয়ে দেব। এবার ভেবে বল। বেঁধে রাখা তিনজনে বেশ ভয় পেল, কেননা সাদাত যা বলে তাই করে। এক কথার মানুষ সে। আর এতক্ষণে মার খেতে খেতে এক একজনের অবস্থাও করুন, তাই এক একজন বেশ করুণভাবে বলল, সাদাত ভাই, আমরা আপনার শত্রুপক্ষের হয়ে কাজ করি, আপনাকে সম্মান করি বিদায় আপনি সম্বোধন করলাম। আপনাকে প্রফেসরের তথ্য দিতে আমরা বাঁচতে পারবো না। সাদাত লোকগুলোকে নির্ভয় দেখিয়ে বলল, সাদাদের কাছে যতদিন আছিস তোদের কেউ টোকাও দিতে পারবে না, তাই বলে দে। এমন নয় যে আমি খুঁজে পাবো না। যদি নিজে খুঁজে পাই তবে তোরা আর বেঁচে কি করবি? কোনো কারণ তো দরকার তোদের বাঁচিয়ে রাখার। অনুনয়ের সাথে লোকগুলো বলে উঠল, ভাই প্লিজ মারবেন না। আপনি আজমল গাউন মলে চলে যান, সেখানেই পাবেন প্রফেসরকে। আর তার প্রফেসর রকে এখনো জীবিতই রেখেছে, কেননা প্রফেসর এখনো ফর্মুলা বলেনি। সাদাত সাথে সাথে বলে উঠল, গুড নিউজ, আমি বের হচ্ছি। সাব্বির, তমাল, তোরা এখানটা সামাল দে, আর এদের বিশেষ কক্ষে রেখে আয়। সাব্বির অবাক হয়ে বলল, ভাই? সাদাত উত্তরে বলল, ফোনে পাঠিয়েছি, দেখে নি শুয়োরের দল, একটাও যেন কষ্ট কম না পায়। সাদাত আর অপেক্ষা না করে সাথে সাথে বেরিয়ে গেল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ কড়া করে রং চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাপে চুমুক দিচ্ছি আর সকালের বাতাস উপভোগ করছি। এর মধ্যেই আম্মুর ডাক, সুবহ, জলদি নাস্তা করতে আসো, ভার্সিটিতে আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ভুলে যেও না। আমি তোমার রুবিনা আন্টিকে ফোন দিয়েছিলাম। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বললাম, আসছি আম্মু। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতেই বাবা এসে পাশের চেয়ারে বসলেন। গুড মর্নিং বাবা। বাবা মুচকি হেসে বললেন, গুড মর্নিং বাচ্চা। এর মধ্যেই আমার বড় আপু এসে আমাকে আর বাবাকে জড়িয়ে ধরলো। গুড মর্নিং বড় বাচ্চা। আপু হেসে বাবাকে গুড মর্নিং বলল। মা এসে তাড়া দিয়ে বলল, রুবাইয়া, তাড়াতাড়ি খেতে বসো। খাওয়ার মাঝেই আমার মনটা খারাপ হয়ে গেল। বাবা মা বুঝতে পেরে আপুকে কি যেন ইশারা করলো। তার 5 মিনিট পরে বাসার কলিং বেল বেজে উঠল। বাসার ছোট বিধায় আমাকেই যেতে হলো দরজা খুলতে। আর দরজা খুলেই আমি অবাক। 2টা চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাথে সাথে জোরে চিৎকার করে বললাম, ভাইয়া। মুস্কি হেসে ভাইয়া আমাকে জড়িয়ে ধরল। আমার শোভামনির মন খারাপ, আর আমি আসবো না। আমি কপট রাগ দেখিয়ে বললাম, আসবে বলনি কেন? ভাইয়া কিছু বলার আগেই ভেতর থেকে আম্মু বলে উঠল, সুবাহ, রুবাইয়াতকে আগে ফ্রেশ হতে দাও, তারপর তোমার প্রশ্ন করো। আসো ভিতরে। আমি সুভা তানজিম, বাসার সবচেয়ে ছোট সদস্য, অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট। বড় আপু রুবাইয়া তানজিম, ভাইয়া রুবায়েত হাসান, বাবা প্রফেসর মোহাম্মদ রুহুল হাসান, মা বিজনেস ওম্যান সামিনা রহমান। এবার মূল গল্পে যাওয়া যাক। ভাইয়াও রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে। আমার খাওয়া শেষ। আম্মু, আমি ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। আমাকে হাত ধরে থামিয়ে ভাইয়া বলল, ঠিকছি, আজ আমি তোকে বিয়ে দিয়ে আসবো। আম্মুও অনুযোগ সুরে বলল, হ্যাঁ সুবাহ, আজ ভাইয়ার সাথে চলে যাও, আমার মিটিং আছে, তারপর পরাপর 2টা কনফারেন্স আছে, আজ আমি খুব ব্যস্ত।
আমি ভ্রু কুচকে বললাম, তাহলে আমি একাই চলে যাচ্ছি। ভাইয়া মাত্র বাসায় আসলো, এখন কোথাও যাওয়া লাগবে না। ভাইয়া, আমি একাই চলে যেতে পারবো, আমি বড় হয়ে গেছি না? বলেই ঠোঁট উল্টালাম, যা দেখে সবাই হেসে দিল। রুবা আপু হাসতে হাসতে বলল, দেখো বাচ্চাটা বলে কি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাই। আমি সাথে সাথে মানা করে বললাম, একদম না, বিয়ের কোণে বিয়ের আগ পর্যন্ত বাসা থেকে বের হওয়া লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। টেনশন কেন করছো? অবশেষে সবাইকে মানিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় জ্যামে আটকে আছি প্রায় ঘন্টা খানেক। সাইড থেকে কোন মন্ত্রী যেন এত এত গাড়ি যাচ্ছে, সাথে আছে খানেকের মতো বাইক, ক্রমশ হর্ন বাজিয়েই চলেছে। কানের সব পোকা মনে হচ্ছে মরে গেছে। কোনো রাজনৈতিক দল আমি পছন্দ করি না, যারা সাধারণ মানুষের কোনো দাম দেয় না, তাদের প্রতি আমার চরম ঘৃণা। সব সময় সবখানে এদের পাওয়ার দেখাতেই হবে। সুন্দর করে ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নিলাম, এদের কুনজর থেকে বাঁচার চেষ্টা মাত্র। চোখ কুচকে রিকশায় চুপচাপ বসে আছি। এর মধ্যেই একটা বাইক এসে একদম রিকশার পাশে দাঁড়ালো। আমি ভয়ে আর ঘুরে দেখতে যাইনি কে ছিল। হঠাৎ খেয়াল করলাম আমি যেই রিকশায় চড়া, সেই রিকশাটা সবগুলোকে পেরিয়ে আগে যাচ্ছে। আমি তো চরম অবাক। আমি বেশ চমকেই রিকশাওয়ালা মামাকে বললাম, মামা আপনি আগে যাচ্ছেন কেন? শুধু শুধু পুলিশ আপনাকে ধরে মারবে, আপনি আর আগে যাবেন না প্লিজ। রিকশাওয়ালা মামা আমাকে নির্ভয় দেখিয়ে বলল, চিন্তা করিয়েন না মা, কিছুই হইব না আমাকে। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি এদের চেনেন না মামা, এরা সব পারে, আমার ভয় লাগছে। মামা আবার বলল, মা টেনশন করিয়েন না, আমাগো পিছে যে হুন্ডা আছে ওইটা নেতার, তাই আমাগো আগে এমনি যাইতে হইব, নয়তো সাইড দিতে পারুম না। আমি তৎক্ষণাৎ পিছে ফিরে দেখি আসলে আমাদের রিকশার পেছনে বাইক, তাতে দুইজন বসা। হেলমেটের জন্য চেহারা বোঝা যাচ্ছে না, বাতাসের জন্য ওড়নাটা আর ধরে রাখতে পারলাম না, মাথা থেকে উড়ে গেল। আমি চমকে সামনে ফিরে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলাম, না জানি আবার কার চোখে পড়ে যাই। এর মধ্যেই পেছনের বাইকটা শ করে এক টান দিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ কোলের উপর একটা চিরকুট আবিষ্কার করলাম, হলুদ রঙের একটা কাগজে লেখা, Be ready for my love torture and for be mine. I'll be with you forever and ever. My all feelings for you, my love you. আমি অবাক হয়ে সামনে তাকিয়ে আছি, মাথাটা কেমন যেন হ্যাং করছে বারবার। কি হবে আমার সাথে ভেবেই ঠোক গিলাম। আর লোকটাই বা কে ছিল? ভাবতে ভাবতে ইউনিভার্সিটির সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে এগিয়ে গেলাম। নিচের দিকে তাকিয়েই হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সামনে কোনো ব্যক্তির আগমন দেখে চোখে নিচে রেখে সরে গেলাম। সামনের ব্যক্তিও আমার দিকে সরে গেল। আমি ভ্রু কুচকে আবার অন্যদিকে সরে গেলাম। লোকটা আবারও আমার দিকে আসলো। এবার মুখ থেকে বিরক্তিকর শব্দ বের করে উপরে তাকাতেই দেখি আমার সামনে ভার্সিটির সবার প্রিয় সাদত ভাই। আমি ভয়ে শেষ, ওনাকে দেখে আমি কি বলবো তাই বুঝতে পারছি না। কোনো মতে তুতলিয়ে সরি বলে পাশ কাটিয়ে চলে এলাম। একবার পেছনে তাকিয়ে দেখি সাদাত ভাই ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। বাবা রে, কি ভয়ঙ্কর! আমি কোনো মতে দৌড়ে সেখান থেকে ক্লাসে এসে হাঁপাতে লাগলাম। এই লোকটার আমার সাথে কি সমস্যা তাই বুঝতে পারছি না। দুপুর 2:30 থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। এখন বাজে 1:35। হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, খিদেও পেয়েছে। ব্যাগে হাত দিতেই দেখি বাসা থেকে লাঞ্চ বক্স আনতেই ভুলে গেছি। কি আর করার, গেলাম ক্যাফেটেরিয়াতে কিছু খাওয়ার জন্য। ক্যাফেটেরিয়াতে গিয়ে পুরো দমে অবাক হয়ে গেলাম, পুরো ক্যাফেটেরিয়া ফাঁকা। আজকে ক্যাফেটেরিয়া অফ কেন ভাবতে ভাবতে এগোচ্ছি। না, সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। একটা টেবিলে গোল হয়ে বসে আছে 5-6 জন। 2টা মেয়েও আছে, তাই মোটামুটি ভরসা পেলাম। এগিয়ে গিয়ে 2টা সিঙ্গারা কিনে নিয়ে একটা ফাঁকা টেবিলে বসলাম। সিঙ্গারা চিবোচ্ছি আর ফোন বের করে রাত্রিকে কল দিচ্ছি। আজ কেন যে এলো না মেয়েটা। অবশেষে রাত্রিকে ফোনে পাওয়া গেল। আসসালামু আলাইকুম। রাত্রি হাই তুলতে তুলতে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুই এত সকালে? রাত্রির কথা শুনে আমার মুখ হা হয়ে গেল। এত বিরক্ত লাগছিল যে কি বলবো। ইচ্ছে হচ্ছিল রাত্রির বাসায় যে 4-5টা চড় দিয়ে আসি, কিন্তু পরক্ষণে নিজের ব্যর্থতাকে ডাকতে মনকে বোঝালাম যে এত ভাড়া দিয়ে ওকে 4-5টা চড় দিলে আমারই লস।
তাই বাসায় গিয়ে চড় দেওয়ার চিন্তা বাদ। কাল ভার্সিটি আসলে না হয় সুদে আসলে গোটা কত চড় মারা যাবে না। তা ম্যাডাম, 1:50 খুব ভোর হয় তাই না? রাত্রি আমার কথা শুনে লাফ দিয়ে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করেছে তা আমি ফোনেই বুঝতে পারছি। আমার এত হাসি পাচ্ছে, কিন্তু এখানে অযথা হাসাটা একদমই বেমানান, তাই ঠোঁট চেপে হাসছি। তার মানে উনি ঘুম থেকে জাগ্রত হতে পারেনি, বিধায় ভার্সিটিতে আসেনি। আর আমি কি না ভাবছিলাম, তাও দুষ্টুমি তো করতেই হবে। তা রাত্রি ম্যাডাম, কার চিন্তায় আপনি বিভোর ছিলেন যে ভার্সিটি আসার সময় পেলেন না? রাত্রি হয়তো নিজেই খেয়াল করেনি, তাই বেখেয়ালিতে খুব সাধারণভাবেই বলল, তুই বিভোরকে কিভাবে চিনিস? রাত্রির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, তাই একটু জোরেই বললাম, বিভোরটাকে? প্রশ্নটা করে নিজেই বোকা বনে গেলাম। ভাগ্যিস ক্যাফেটেরিয়াতে তেমন লোক নেই, নয়তো আমায় শিওর পাগল ভাবতো। রাত্রি হয়তো জিভা দাঁত দিয়ে কামড়ে বলল, সরি, মাই মিস্টেক। কাল ভার্সিটি এসে বলছি, অনেক বড় কাহিনী। আমি একটু ভাব নিয়ে বললাম, ঠিক আছে, এমনিতেও তোর জন্য 5টা চর পেন্ডিং আছে, আয় শুধু। রাত্রি অসহায় গলায় বলল, মাফ কর বোন। ফোনটা কেটে দেখি সামনে একটা কোল্ড কফি রাখা। এটা কে অর্ডার করলো? আমি তো করিনি। তাই টেবিল থেকে মাথা উঁচু করে ক্যান্টিনের মামাকে বললাম, এই যে মামা, কোল্ড কফি তো আমি অর্ডার করিনি, হয়তো ভুলে দিয়ে গেছে। মামা মাথা হালকা নেড়ে বলল, না মামনি, আজকে যে কোনো ডিশের সাথেই কোল্ড কফি ফ্রি। আমার ভ্রু কুঁচকে এলো। কোল্ড কফি ফ্রি, ভালো কথা। তাই বলে 10 টাকার সিঙ্গারার সাথে নিশ্চয়ই 60 টাকার কোল্ড কফি ফ্রি দেবে না। কিছু বলতে যাব তার আগেই ওই টেবিলটা থেকে একটা আপু বলল, হ্যাঁ, আমাদেরও ফ্রি দিয়েছে, তুমি খেতে পারো। বিষয়টা কেমন যেন গোলমেলে, তাও মাথা ঘামিয়ে কোল্ড কফিতে চিপ দিলাম। এরই মধ্যে দুইজনের কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকাতেই দেখি এই তো সাদাত ভাইয়ের টিম মেম্বার সাব্বির ভাই আর তমাল ভাই। তারা বলছিল, সাদাত ভাই, শালাকে এমন পিটানো পিটিয়েছে যে আমাদের হাত ব্যথা করেছে। আমার চোখ বড় হয়ে গেল, সাথে সাথে ঠোক গিলে সামনে ডান দিকে তাকাতেই দেখি আমার বরাবর লোকটা মাথা হাত দিয়ে নিচু হয়ে আছে। পাশের দুই আপুও কাচুমাচু করছে, আর টেবিলে যে দুইটা ভাইয়া ছিল তারা রীতিমতো চোখ রাঙাচ্ছে সাব্বির ভাই আর তমাল ভাইকে। আমি ভয়ে ভয়ে ওই টেবিলে তাকিয়ে আছি। এর মধ্যেই মাথায় হাত দেয়া লোকটি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যাস, আর কি লাগে, উনি সাদাত ভাই। ভয়ে আমার হাত কাঁপছে। কোনো মতে এখান থেকে আমি বের হতে চাই। সিঙ্গারা, কোল্ড কফি সেখানে রেখে কোনো মতে ব্যাগটা নিয়েই উঠে এক প্রকার দৌড় দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বের হলাম। এই সাদাত ভাইকে আমি জমের মতো ভয় পাই। ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। সেই দিনটা ছিল ভার্সিটি জীবনের প্রথমতম দিন। লাইফে বোধহয় এমন ভয় পাইনি আমি। সেদিন বাবা আমায় ভার্সিটি নিয়ে এসেছিল। এখানে বাবার এক ফ্রেন্ড আছে যিনি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর। কথা ছিল আমাকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেবে, আর বাবাও সাক্ষাৎ করবে আঙ্কেলের সাথে। কিন্তু বাবার ভার্সিটি থেকে ফোন আসায় তাড়াতাড়ি চলে যেতে হয়। আমিও বাবাকে বিদায় জানিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি। ভার্সিটিতে পা দিতে না দিতেই আমার পায়ের কাছে একটা ছেলে ধুপ করে পড়ে আর্তনাদ করতে শুরু করে। আমি এত ভয় পেয়েছিলাম যে বুকে হাত দিয়ে 2 কদম পিছনে চলে গিয়েছিলাম। এর মধ্যেই দেখি বেশ সুদর্শন এক যুবক এসে ছেলেটার ঘাট ধরে টেনে তুলল। সেই যুবকটি ছিল সাদাত ভাই। তার চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। 2 হাত দিয়ে কান চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম মুখ কুঁচকে। বরাবরই আমি একজন ভীতু প্রকৃতির মানুষ। মারামারি থেকে কয়েকশো হাত দূরে থাকি, যেখানে ফ্যামিলির কেউ আজ পর্যন্ত উঁচু গলায়ও আমার সাথে কথা বলেনি। এমন নয় শাসন পাইনি, আসলে আমার পরিবারের শাসন ছিল বুঝিয়ে বলা। এখন পর্যন্ত বাবা মা বা ভাইয়া আপু কারো কথাই তেমন অমান্য করিনি দেখেও হয়তো বকা বা মার কপালে জোটেনি। সাদাত ভাই ছেলেটার ঘাড় ধরা অবস্থাতেই ছুঁড়ে ফেলে দিল, আর ছেলেটা ছিটকে গিয়ে পড়ল সাব্বির ভাইয়ের পায়ের সাথে। সেও উত্তম মাধ্যম দিল। ছেলেটার মুখ বিভৎস দেখাচ্ছিল। এখনো মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেদিন প্রথম থেকেই জানতে পেরেছিলাম ভার্সিটিতে সাদাত ভাইয়ের রাজ চলে। তার কথা কেউ অমান্য করে না। তাকে দেখলেই আমার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়।
কেমন অদ্ভুত অনুভূতি হয়, যাকে হয়তো আমি জোর করেই ভয়ের নাম দিয়েছি। ক্যাফেটেরিয়া থেকে বের হতে হতেই শুনেছিলাম সাদাত ভাইয়ের উচ্চ কণ্ঠে বলা, এ আমাকে এত ভয় পায় কেন? কখনোই কি আমাকে বুঝবে না? আর টেবিলের উপর জোরে হাত দিয়ে শব্দ করার আওয়াজ পেয়েছিলাম। ভয়ের চোটে এখন হাত পা কাঁপছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে বের হয়ে রিক্সা খুঁজছি, কিন্তু আজ বোধহয় রিক্সাওয়ালা মামারও স্ট্রাইক করেছে যে সুভা নামক মেয়েটাকে তারা রিক্সায় তুলবে না। কি আর করার, হেঁটে হেঁটে যাচ্ছি। রিক্সা দিয়ে গেলে ভাড়া লাগে 80 টাকা। পথ তো আর এইটুকুই নয়। হঠাৎ সামনে তাকাতে আমার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমার প্রাণপ্রিয় ভাইয়া রিক্সা নিয়ে এদিকে আসছে। ভাইয়াকে এখন একটা আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছে করছে, কিন্তু ধান্দায় আছি আজ ভাইয়ার থেকে ট্রিটটা আমি নেব। আমাকে দেখে ভাইয়া হাত নাড়িয়ে ইশারা করলো। আমি একটু এগিয়ে গিয়ে উঠে পড়লাম রিক্সায়। হঠাৎ কি মনে করে ভার্সিটি গেটে চোখ পড়লো। অমনি আমার ঠোঁটের হাসি গায়েব। সাদাত ভাই ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি একটা ঢোক গিলে ভাইয়ার দিকে চেপে বসলাম। ভাইয়া কোনো মতে রিক্সা ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকালো। আমাকে একটু চাপা স্বরে বলল, শুভামণি কি আমায় ফেলে দেওয়ার চিন্তায় আছে? আমি একটু করুণ সুরে বললাম, সরি ভাইয়া, খেয়াল করিনি। আচ্ছা, গাড়ি নিয়ে আসলে না কেন? ভাইয়া হালকা হেসে বলল, সবসময় গাড়িতে চড়তে মজা লাগে না, আর আমার শুভামণির যে সেটা পছন্দের তা তো আমি জানি, তাই। আমি হেসে দিলাম ভাইয়ার কথায়। আমি একটু কেশে ভাইয়াকে বললাম, ভাইয়া আজকে না আমার তোমাকে আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছা হচ্ছে। ভাইয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে মামা, ক্লাব জেলাটো চলেন। আমি আবার মিনমিনে গলায় বললাম, ভাইয়া ট্রিট কিন্তু তোমার পক্ষ থেকে। ভাইয়া এবার জোরে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আর আমি এটাও জানি, যখন আমার শুভামণি এত এত টাকা রোজগার করবে তখন আমাকে এত এত আইসক্রিম এনে খাওয়াবে, কি তাই তো? ভাইয়াকে নিয়ে আইসক্রিম পার্লারে গিয়ে মন মতো আইসক্রিম খেলাম। ভাইয়ার সাথে আড্ডা দিতে দিতে আজকের ঘটনা ভুলেই গেছি। বাসায় যাওয়ার সময় সবার জন্য আইসক্রিম কিনে নিল ভাইয়া। ও, সবাইকে বলতে ভুলেই গেছে, আমার ভাই একজন বাংলাদেশ আর্মি, এখন লেফটেন্যান্ট পদে আছে। আজই 2 মাসের ছুটিতে আসলো। যদিও এমার্জেন্সি থাকলে সেই ছুটি ক্যান্সেল হতে পারে। আর আপুর বিয়েও এই মাসের 28 তারিখ। হাতে গোড়া 14 দিন আছে। আর বাসার সবাই মোটামুটি ব্যস্ত, আর আমার কোনো কাজ নেই। সারাদিন ফাও ঘুরি। সবার ধারণা আমি ছোট মানুষ, আমার দ্বারা কিছু হবে না। এটা কোনো কথা? বাসায় এসেও সবার সাথে খুব মজা করলাম। বাসায় আমি শুধু আম্মুকে ভয় পাই। কিছু হলেই সুভা এটা করো কেন, সুভা ওটা করবে কেন, সুভা ওটা করবে না, সুভা তুমি বড্ড দুষ্টু হয়ে গেছো। কেন যে ছোট হতে গেলাম। অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট আমি, আমাকে বলে কিনা বাচ্চা। সারাদিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়লো সবার প্রিয় সাদাত ভাইয়ের কথা। কেন তা আমার নিজেরই অজানা। হুট করে যেন মাথা ঝেঁকে বসলো। কয়েকটা বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করলাম ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু বেঈমান ঘুমটাও আজ ধরা দিচ্ছে না। আবার ভাবতে বসলাম সাদাত ভাইয়ের কথা। সাদাত রহমান সাদ লোকটাকে আমি জমের মতো ভয় পেলেও এই লোকটা নাকি আমাদের ভার্সিটির প্রাণ ভোমরা। নিঃসন্দেহে সে একজন সুদর্শন পুরুষ। মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, এমনকি আমার বেস্টু রাত্রিও। কিন্তু জানি না কেন লোকটাকে দেখে এত ভয় আমার কোথা থেকে আসে। এমনিতে তো হরর মুভি দেখেও ভয় পাই না, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। সাদাত ভাই আমার সাথে কখনোই কোনো খারাপ আচরণ করেনি। আসলে বলতে গেলে করার সুযোগ পাইনি। আমি তো ওনাকে দেখলেই পালাই। সেবারের কথা, তার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ। নবীন বরণে সবার ড্রেস কোড ছিল লাল। ভার্সিটির 99% মেয়েরই লাল শাড়ি পরেছিল। ছেলেদের ইমপ্রেস করতে সে কি মেকআপ করা, বাবারে বাবা। এক একজনকে চিনতেই সময় লেগেছে কে আসলে কোনটা। আর 100%-এর ভেতর 99% মেয়ে শাড়ি পরলেও বাকি ওই 1% ছিলাম আমি, যে কিনা একটা লাল রঙের কুর্তি পরে মাথায় গোল্ডেন কালারের হিজাব বেঁধেছিলাম। আম্মু বলেছিল আমাকে নাকি ছোট্ট পরীদের মতো লেগেছে। কিন্তু ভার্সিটি গিয়ে নিজেকে আমার সবার সামনে এলিয়েন মনে হয়েছিল। সেই সবার মাঝে আলাদা আমিকে দেখেও যে কেউ মুগ্ধ হয়েছিল তা আমি জানতাম না। ভার্সিটির ছেলেদের ড্রেস কোড ছিল নীল, কিন্তু নীলের মাঝে নজর কাড়লো সাদাত ভাইয়ের গোল্ডেন কালারের পাঞ্জাবি। মেয়েরা তো সেদিন ওনাকে দেখে মুখ থেকে হায় ছাড়া
কোনো কথাই বের করতে পারলো না। বসে বসে এত তেষ্টা পাচ্ছিল, তাই ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিলাম পানি পান করতে। পানি পান করে বের হতেই দেখি সাদাত ভাই একটা ছেলের কলার ধরে নিয়ে একটা রুমে ঢুকলো। আমিও কৌতূহল বশত সেখানে গিয়ে দেখি সাদাত ভাই ইচ্ছে মতো ছেলেটাকে পেটাচ্ছে আর বুলি আওড়াচ্ছে। আর ওইদিকে নজর দিবি? তুই কি মনে করেছিস আমি কিছু দেখিনি? তোর সাহস হয় কি করে আমার সম্পত্তিতে হাত দেওয়ার? হাতটা গুঁড়ো করে ফেলবো একদম। সেদিন এমন ভয় পেয়েছিলাম, বাবা গো বাবা, ওনার সম্পত্তিতে হাত দিয়েছে বলে এত মারবে? আল্লাহই জানে ওনার বাড়িতে না গাড়িতে হাত দিয়েছিল। কি ভয়ঙ্কর! করিডোর দিয়ে যাচ্ছিলাম আর নিজে নিজে জোরেই কথাগুলো বলছিলাম। এর মধ্যেই পাশে থেকে কেউ বলল, ও আমার নারীতে হাত দিতে চেয়েছিল, যা আমার কাছে বাড়ি গাড়ির থেকেও বেশি। তা আমার কাছে অমূল্য সম্পদ। আমি চোখ বড় বড় করে সাদাত ভাইকে পাশে দেখে ভো দৌড় দিয়েছিলাম। ভয়ে সব হিতাহিত জ্ঞানী ভুলে গিয়েছিলাম, যে কোনো উত্তর না দিয়েই দৌড় দিয়েছিলাম সেদিন। তারপর থেকেই শুরু ওনার থেকে আমার পালানো। রুমের সাথে অ্যাটাচড মিনি টেরেসে বসে আছে সাদাত। তার চোখ দুটো ছলছল করছে। মাথার ঝাঁকা চুলগুলোতে একবার হাত বুলিয়ে চোখ বুঝল সে। কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো ওই শূন্য গগনে। রুমের স্টাডি টেবিলে ফোনটা অনবরত ভাইব্রেট হচ্ছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। খুব একা লাগছে তার। তার কাছে সব থাকতেও যেন তার বুকটা খালি। যে জানে এটা কিসের শূন্যতা, কিন্তু সে নিরুপায়। দুইবার নক করেও যখন সাদিয়া ভাইয়ের থেকে কোনো জবাব পেল না, তাই দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে সাদাত রুমে নেই, অথচ ফোনটা টেবিলে বাজছে। তার মানে সাদাত রুম থেকে বের হয়নি। হাতে কফির মগটা নিয়ে এগিয়ে গেল টেরেসের দিকে। আজ তার ভাইয়ের মনটা ভীষণ খারাপ। সাদাতের মন খারাপ হলে টেরেসে বসে শূন্যে তাকিয়ে থাকে, এটা তার অভ্যাস। সাদিয়া ভাইকে দেখে মুচকি হাসলো। সেও গিয়ে সাদাতের পাশে বসলো। খুব শান্ত গলায় ডাকলো সে, সাদাত শূন্য থেকে নিজের দৃষ্টি সরিয়ে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়ার হাসি মুখটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। সাদাতও মুচকি হাসলো, কিন্তু হাসিটা ছিল বিষণ্ণতায় ঘেরা, যা সাদিয়া স্পষ্ট বুঝতে পারল। সাদিয়া কিছু বলার আগে সাদাত সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তার মা মারা যাওয়ার পর থেকেই বোনই তাকে মানুষ করেছে, সুশিক্ষা দিয়েছে। তার বাবাও যথেষ্ট করেছে, কিন্তু সাদাতকে তেমন সময় তিনি দিতে পারতেন না, কারণ একটাই ব্যস্ততা। কিন্তু মনে প্রাণে চেষ্টা করতেন, তাই হয়তো তার প্রতি সাদাতেরও কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। সাদাতের পরিবার বলতে তার বাবা, বড় বোন সাদিয়া আর তার দাদি। আত্মীয় বলতে ফুফু মামা আছে। সাদাত নীরবতা ভেঙে বলল, জি, ও আমায় কেন বুঝে না? কেন আমার থেকে দূরে পালায়? আমি কি এতটা খারাপ? সাদিয়া হালকা হেসে সাদাতকে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো তোকে কখনো সাধারণভাবে পায়নি। তোর কথা শুনে বুঝতে পারলাম সুভা তোকে সবসময় দৃঢ় অবস্থাতেই দেখেছে, আর স্বাভাবিকভাবেই যে তোর ওই রূপ দেখবে সেই ভয় পাবে। এতে সুভার কোনো দোষ নেই। দি, আমি তো চাই ওর ভয় ভাঙাতে, কিন্তু ও তো আমাকে সেই সুযোগও দেয় না। আমাকে দেখা মাত্র ছুটে পালিয়ে যায়। জানো আজ কি করেছে? ক্যাফেটেরিয়ায় আমাকে দেখে খাবার ফেলেই ব্যাগ নিয়ে ভোঁদড় দিয়েছে। ওর থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সাব্বির আর তমাল আমার সব প্ল্যান ভেস্তে দিল। সাদিয়া শব্দ করে হেসে দিল। আচ্ছা, তো এই জন্য সাব্বির তখন থেকে ফোন দিয়ে যাচ্ছে? আমাকেও কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলো ভাই কই। কিন্তু যাই বলিস না কেন, সুভা মেয়েটা অনেক কিউট, লাইক লিটল অ্যাঞ্জেল। আর অ্যাঞ্জেলরা তো একটু ভীতু টাইপেরই হয়। তো ভাই আমার, একদম হার মানবি না। সুভাকে নিজের অনুভূতির দ্বারা পরিচয় করাও। সাদাত একটা শ্বাস ফেলে বলল, দেখি, ওর জন্য আমার অনুভূতিরা শীর্ষে চলে গেছে। এখন আর চাইলেও আমি ওর সাথে প্রেম করতে পারবো না। সাদিয়া অবাক হয়ে বলল, মানে? সাদাত সাদিয়ার কোল থেকে উঠে সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, I need her as my wife. ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। চোখ বন্ধ করেই হাসি দিয়ে চোখ খুললাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি বাবা রেডি হয়ে মাত্র ডাইনিং টেবিলে বসলো। মা এদিক সেদিক ছোটাছুটি করছে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু আমি কি কিছু হেল্প করব? তুমি তো ঘেমে গেছো, একটু রেস্ট নাও। আম্মু মিষ্টি হেসে বলল, না মা, কিছু করতে হবে না তোমায়। এই যে বললে তাতেই আমি অনেক খুশি হয়েছি। আমার কাজও প্রায় শেষ, এখন গোসল করতে যাব। তুমি গিয়ে টেবিলে বসো। পড়া কমপ্লিট হয়েছে?
আমি লক্ষ্মী মেয়ের মতো ওপর নিচ মাথা দুলিয়ে বললাম, ইয়েস আম্মু। সকালের ব্রেকফাস্ট শেষ করে আম্মুকে নিয়ে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। আমার সাইডে জানালার কাঁচটা নামিয়ে দিয়েছি। যদিও রোদ ছিল প্রচুর, কিন্তু কেন যেন এই রোদকে উপেক্ষা করে বাইরের হাওয়া গায়ে লাগাতে ইচ্ছে হলো। কিছুক্ষণ পর লাগলো এক বিশাল জ্যাম। বাংলাদেশ মানেই তো এখানের বিখ্যাত ট্রাফিক জ্যাম। মাঝে মাঝে নিজেকে খুব গর্বিত মনে হয়। আমি সুন্দর ভাব নিয়ে বিদেশিদের বলতে পারবো, এত সুন্দর জ্যাম লাগে কি তোমাদের দেশে? এটা শুধু আমাদের দেশেই সম্ভব, এবং আমি আমার দেশকে খুব ভালোবাসি। পরক্ষণেই মনে হয় আমি কি আমার দেশ সম্পর্কে ভালো বলছি না খারাপ? খারাপ উত্তরটা মাথায় আসতেই দেশ মাতার কাছে কয়েক হাজার বার ক্ষমা চেয়ে নিই আমি। কিন্তু এটা সত্যি, আমি এই ট্রাফিক জ্যামের প্রতি চরম বিরক্ত। 2টা ক্লাস শেষ করে ক্যাফেটেরিয়ার ডান পাশে ব্রেঞ্চিতে বসে আছি, আমি আর রাত্রি। আমি আপাতত আর চোখে রাত্রিকে দেখতে ব্যস্ত। তার নতুন বউয়ের মতো লজ্জায় রাঙা মুখটা দেখে আমি খুবই বিরক্ত। এই নিয়ে 7 বার জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু সে লজ্জায় নিচু হয়ে আছে। তাই এবার খুব বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই রাত্রি আমার হাত ধরে আটকে বলল, আরে কই যাচ্ছিস? আমি এবার বজ্র কণ্ঠে বললাম, তো কি আমি এখানে তোর লজ্জায় রাঙা মুখটা দেখতে বসে থাকবো? কখন থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, কিন্তু তুই তো বলার নামই নিসনি। এবার বল, নয়তো থাপ্পড় খাবি। রাত্রি আমার লজ্জা পেতে শুরু করতেই আমি বাই বলে চলে যেতে নিলেই রাত্রি আমাকে থামিয়ে বলতে শুরু করলো, আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি সাথে সাথেই বললাম, সে তো ভালো কথা। কি, তোর বিয়ে ঠিক হয়েছে সেটা তুই এখন আমায় বলছিস? কুত্তা, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। তুই আজ থেকে আমার শত্রু। রাত্রি অসহায় ভাবে বলল, বিয়ের খবরটার জন্য শত্রু বানিয়ে দিলি? আমি চটে গিয়ে বললাম, শত্রু বানাইনি তো তোকে, আমি মহাশত্রু বানাইছি। সর। রাত্রি আমার হাত ধরে বলল, হুট করেই আমার বিয়েটা ঠিক হলো পরশুদিন। বাসায় গিয়ে শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমায় দেখতে পর্যন্ত আসেনি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে বললাম, ছেলের নাম কি, কি করে, কোথায় থাকে, সব বায়োডাটা আমায় দিবি। আমার বেস্টুকে তো আমি বানের জলে ভাসিয়ে দিতে পারি না। রাত্রি হেসে পড়ল, এই না হলে আমার বেস্টু? ছেলের নাম বিভোর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে, বাসা ধানমন্ডি। দেখতে মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। আমি বিজ্ঞদের মতো করে বললাম, ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে আমি মানা করব না। আমি রাজি তোর বিয়েতে। কয়েক সেকেন্ড চুপ থেকে দুজনেই হাহা করে হেসে দিলাম। আমাদের হাসির মাঝে একটা ছেলে এসে বলল, এখানে শুভা তানজিমকে? আমি জবাব দিলাম, জি আমি। কিছু বলবেন? ছেলেটা বলল, জি, আপনাকে V9 রুমে ডেকেছে। আমি পাল্টা প্রশ্ন করলাম, কে ডেকেছে? ছেলেটা কোনো রকম বলল, সাদাত ভাই। সাদাত ভাইয়ের নাম শুনেই আমার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। কিন্তু আমার তো অবস্থা খারাপ, মাথায় ঘুরছে। আমি তো কোনো অন্যায় করিনি, এমনকি সাদাত ভাইয়ের কোনো রুলসও ভঙ্গ করিনি। তাহলে আমাকে কেন ডাকলো? আমার যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। রাত্রির দিকে তাকাতেই দেখি তার চোখ চকচক করছে খুশিতে। আমি রাগে বললাম, তুই আসলেই আমার মহাশত্রু। V9 রুমের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে খুবই ভয় লাগছে। রাত্রিটা কে ও এখন ধরে পিটাতে ইচ্ছা করছে। কিভাবে আমাকে একা এখানে ফেলে চলে গেল? অসভ্য মহিলা, কি যে করি। ভেতরে যেতেও মন চাচ্ছে না, আর না গিয়েও উপায় নেই। সাদাত ভাইয়ের কথা অমান্য করলে না জানি আর কত কিছু সহ্য করতে হয়। আমার এখন এত কান্না পাচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। মাথায় আজগুবি সব চিন্তা আসছে। আচ্ছা, উনি কিসের জন্য আমাকে ডেকেছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? আল্লাহ রক্ষা করো আমাকে। আল্লাহর নাম নিয়ে দরজাটা একটু ফাঁকা করলাম। দেখি সাদাত ভাই কোমরে হাত দিয়ে উল্টো দিকে ফিরে আছে আর বারবার আশপাশ করছে। নিজে নিজে কি যেন বিড়বিড় করছে। আমি একটা ঢোক গিললাম। একবার মনে হচ্ছে ছুটে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ইনি যে আবার কেন ডাকছে তাও জানতে আগ্রহ জন্মাচ্ছে। যখন আকাশ পাতাল ভাবছিলাম, তখন দেখি ভিতর থেকে সাদাত ভাইয়ের ডাক, বাইরে কি করছো? ভেতরে আসো। ওনার হঠাৎ বলা কথায় হকচকিয়ে পড়ে যেতে নিলে দরজা ধরে কোনো মতে নিজেকে সামলে নিলাম। সাদাত ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। সাদাত ভাই আবার বললেন, বসো চেয়ারটাতে। আমি আমতা আমতা করে বললাম, না আমি ঠিক আছি এখানেই। সাদাত ভাই এক ভ্রু উঁচু করে তাকাতেই
ধপ করে বসে পড়লাম চেয়ারটাতে। সাদাত ভাই আমার ঠিক অপোজিটের চেয়ারটাতে বসলো। আমি শুধু তাকিয়ে দেখছিলাম। সাদাত ভাই হালকা হেসে বলল, এত যন্ত্রণা দিচ্ছ কেন আমায়? আমার মনে হলো সিরিয়ালের মতো কয়েকটা ঠাস ঠাস করে মাথায় বাজ পড়লো। আমি ওনাকে তাও যন্ত্রণা দিই? হাউ? অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে যন্ত্রণা দিই? কি বলছেন এসব? আপনার সাথে কথাই তো বলি না। সাদাত ভাই এবার একটু ধমকে সুরে বলল, সেটাই তো আমাকে যন্ত্রণা দেয়। কেন কেন আমাকে অ্যাভয়েড করছো? কেন আমাকে দেখলেই পালাও? আমি তোমাকে চাই। তোমার অবহেলা আমাকে এত যন্ত্রণা দেয় যে তা কিভাবে তোমাকে বুঝাবো। প্লিজ আমাকে অ্যাভয়েড করা বন্ধ করো। আমি তোমাকে সময় দিব যতটা তুমি চাও। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। সাদাত ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে আছি। কি বলবো নিজেই বুঝতে পারছি না। হঠাৎ যেন তার প্রতি ভয়টা আর কাজ করছে না, অথচ এখন আমার তাকে ভয় পাওয়া উচিত। সাদাত ভাইয়ের টলমলে চোখ দেখে আমার মুখে আর কোনো কথাই আসছে না। হঠাৎ নিজেকে শক্ত করে সাদাত ভাই হুট করে চলে গেলেন রুম থেকে। আর আমি ভাবতে বসলাম, এখন আমার কি করা উচিত। উনি কি আমাকে বোঝালো না থ্রেট দিল, তাই বুঝলাম না। কিন্তু এটা বুঝেছি উনি হয়তো আমার ইগনোরেন্স পছন্দ করছে না। কিন্তু তাতে আমার কি? আমি তো ওনাকে ভয় পাই। কিন্তু তখন ওই সময় ওনাকে আমার একদমই ভয় লাগেনি, বরং ওনার প্রতি কেমন একটা দুঃখ দুঃখ ফিলিংস আসছিল। কি করি? রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে হাঁটছি আর একা একা ভাবছি। এর মধ্যেই রাত্রি ঝড়ের বেগে আমার কাছে এসে এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে। কি রে, কেন ডেকেছিল সাদাত ভাই? কি বললো? আরে বল। আর আমি ভাবছি কি বলবো রাত্রিকে। আমি নিজেই কনফিউজড হয়ে যে আসলে আমার সাথে হয়েছেটা কি। কিন্তু একটা বিষয় আমার ভালো লেগেছে যে সাদাত ভাই আমার সাথে কোনো প্রকার অসভ্যতামি করেনি, এমনকি আমার হাত পর্যন্ত স্পর্শ করেনি। এদিকে রাত্রির প্রশ্নের গতি বেড়েই যাচ্ছে। অসহায় হয়ে একটা বড় শ্বাস ছাড়লাম। অনেকক্ষণ ধরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া। সে এসেছে তার ফিয়ান্সের সাথে মিট করতে। বলেছে মলের সামনে দাঁড়াতে। সাদিয়া ও লক্ষ্মী মেয়ের মতো এখানে এসে দাঁড়িয়ে আছে। এত রোদের মাঝেও সে রাস্তার পাশে দাঁড়ানো, একবারও ভিতরেও যায়নি, আর যাত্রী ছাউনিতে গিয়েও দাঁড়ায়নি। প্রায় ৪৫ মিনিট পর সাদিয়ার ফোনে ফোন আসে। স্ক্রিনে ভেসে উঠেছে আসিফ নামটা দেখা মাত্রই সাদিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে কানে নিতেই সাদিয়ার মুখটা গম্ভীর হয়ে গেল, কেননা ওই পাশ থেকে আসিফ তাকে জানালো, সরি সাদিয়া, আসলে মিটিংয়ে ফেসে গেছি, তাই আজ হয়তো মিট করা হবে না, কিন্তু অবশ্যই আমরা মিট করব, কিন্তু অন্য সময়ে। ঠিক আছে বেবি, প্লিজ মন খারাপ করো না। সাদিয়া নিজেকে সামলে নিয়ে বলল, না না ঠিক আছে, খুব বেশি ব্যস্ত তাই না? ওপাশ থেকে আসিফ বলল, হ্যাঁ জানোই তো এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি, টাকার খুব দরকার, তাই আসলে। সাদিয়া উৎসুক হয়ে বলল, কত টাকা দরকার তোমার? আমি কি তোমাকে হেল্প করতে পারি? ওপাশ থেকে আসিফ বলল, এত বেশি না, 20 লাখ, কিন্তু তুমি চিন্তা করো না, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। যতই হোক আমি তো আর হবু শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে পারবো না। সাদিয়া আসিফকে চুপ করিয়ে বলল, কেন পারবে না? আমার টাকা কি তোমার টাকা নয়? আমি এক্ষুনি আমার ব্যাংক থেকে তোমার ব্যাংকে 25 লাখ টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি আর টেনশন করো না। আসিফের গলায় খুশি খুশি ভাব, তবুও সাদিয়াকে বলল, এটার কি দরকার ছিল সাদিয়া? আমি ম্যানেজ করে নিতাম, হয়তো লোন নিতে, হয়তো তাতে কি। সাদিয়া আবার শাসনের সুরে বলল, কেন লোন নিতে হবে কেন? আমার টাকা মানেই তোমার টাকা, তাই এখন চুপ করে নিজের কাজ করো। ফোনটা কেটেই সাদিয়া কান্নায় ভেঙে পড়ল। সে খুব আশা নিয়ে নিজেকে সাজিয়ে এসেছিল আসিফের সাথে দেখা করবে বলে, কিন্তু হয়তো তার ভাগ্যে নেই। হঠাৎ একটা লোক সাদিয়ার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এই যে মিস, আপনার কান্নার জন্য তো সব মেকআপ উঠে গেল, এবার কি হবে? তাড়াতাড়ি পানিটা খেয়ে চোখটা মুছে নিন, নয়তো বাচ্চারা ভূত ভাবতে পারে, এমনকি আপনিও আয়নায় দেখে ভয় পেতে পারেন, কেননা আপনি নিজেও তো একটা বাচ্চা। সাদিয়া এবার চটে গেল। লোকটা কি তার বয়সটা নেই যে এভাবে তাকে বাচ্চা বলছে? ঠিক সময় সে বিয়ে করলে এখন তার বাচ্চারা স্কুলে যেত। আপনি কি আমার বয়স জানেন, হুট করে বাচ্চা বলে দিলেন? লোকটা বাঁকা হেসে বলল, রাস্তায় এমন ফ্যাচ ফ্যাচ করে তো বাচ্চারাই কাঁদে, তাই না?
সাদিয়ার এবার হুঁশ এলো। আসলেই তো, সে তো ভুলেই গেছিল সে রাস্তায় আছে। তাড়াতাড়ি চোখটা মুছে নিল। আস্তে আস্তে রুবাপুর বিদায় হওয়ার দিন ঘনিয়ে আসছে। পরিবারের বড় মেয়ের বিয়ে, তাই সবকিছুই জাঁকজমকপূর্ণ হতে হবে। কোনোখানেই রাখছে না কোনো ত্রুটি। আমার দুলাভাই একজন বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যান আমার একদম পছন্দ না। তারা পরিবারকে কখনো সময় দিতে পারে না, সব সময় কাজ দেখায়। কিন্তু আপু তো আরফান ভাইয়া বলতে পাগল। আপু আর ভাইয়ার 2 বছরের রিলেশনশিপ। একে অপরকে খুব ভালোবাসে, আর ভাইয়া আপুকে যথেষ্ট সময় দেয়। কিন্তু আরফান ভাইয়ার অতিরিক্ত পজিটিভনেস আপুর বিরক্তির কারণ। বরং আমি বলবো আমার বোনটা একটা নিরামিষ, সারাক্ষণ বয়ে ডুবে থাকে। কাল রাত্রির সাথে প্যাচাল পাড়তে পারতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। ফোনের শব্দে ঘুম থেকে জাগ্রত হলাম। হাতে ফোনটাও খুঁজে পাচ্ছি না। অবশেষে পেটের নিচে ফোনটা পেয়ে রিসিভ করে কানে নিলাম। ঘুম ঘুম কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। তারপর হাসি থামিয়ে বলল, আমার ঘুমকুমারী ছোট বউয়ের এখনো ঘুম ভাঙেনি? আমি মুখ থেকে বিরক্তি হওয়ার শব্দ বের করে বললাম, ওই দোকানদার নিজের বউরে ফোন না দিয়ে আমার লগে কি? আমার স্বাদের ঘুম। আরফান ভাইয়া হো হো করে হেসে দিল। তারপর বলল, আচ্ছা, আমি দোকানদার কিভাবে হলাম? আমি এবার বিছানায় আসন করে বসে বললাম, আপনার কাজ কি? বিজনেস মানে ব্যবসা, সহজ ভাষায় বেচা কেনা। আর যারা বিক্রেতা তাদের সহজ ভাষায় বলে দোকানদার। বুঝলেন আমার সৎ জামাই? আরফান ভাইয়া আবার হেসে বলল, আমার লজিক ওয়েনের লজিকের জোর আছে। আমি হালকা হেসে বললাম, কি আমার আবার লাগাইছেন? আমার জামাই শুনলে আপনারে ঠ্যাঙাইব। আরফান ভাইয়া বিড়বিড় করে বলল, অলরেডি একবার ঠেঙ্গানি খাওয়া হয়ে গেছে। যদিও ক্লিয়ার ভাবে বুঝিনি কি বলল, তাই আবার জিজ্ঞেস করলাম, কি বললেন? বুঝিনি, আবার বলুন। আরফান ভাইয়া কোনো মতে বলল, আরে কিছু না, তা বলো কেমন আছো? ভয়ঙ্কর আছি। আরফান ভাইয়া আমার উত্তরে অবাক হয়ে বলল, ভয়ঙ্কর মানে? আমি মুচকি হেসে বললাম, ও মা, ভয়ঙ্কর মানে বোঝেন না? আপনাকে যে কে ডিগ্রি দিল? আরফান ভাইয়া এবার সিরিয়াস হয়ে বলল, শুভা। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, সরি। আরে ভয়ঙ্কর মানে খুব ভালো। আপনার শ্বশুরবাড়ির কেউ আমাকে পাত্তাই দেয় না। আপনার বউ আমার মুখে খাবার তুলে দেয়, পায়ের উপর পা তুলে খাচ্ছি, তাই বলেছি ভয়ঙ্কর ভালো আছি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে দুজনেই হেসে দিলাম। বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। আজ শুক্রবার বিধায় কেউ ঘুমে ডিস্টার্ব করেনি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমি আর রুবাপু যাব শপিং করতে। বাকি সবার শপিং হলেও আমারটা আমিই করব, কেননা আমার জন্য যে লেহেঙ্গা এনেছে তা আমার বিন্দু মাত্র পছন্দ হয়নি। তাই আজ আবার লেহেঙ্গা সহ হলুদ বৌভাত ঘরোয়া রীতির জন্য শাড়ি কিনবো। আপু আমাকে বসুন্ধরা যাওয়ার জন্য জোর করছিল। এক ধমকে চুপ করিয়ে দিয়েছি। ওখান থেকে যে দামে আমি একটা ড্রেস নিব, তার থেকে বাইরে থেকে 3টা কেনা যাবে। জামা পরে তো আমি মানুষকে বলে বেড়াবো না যে আমি বসুন্ধরা থেকে নিয়েছি। আমার কাছে জামাটাই মুখ্য, কোথা থেকে নিয়েছি সেটা নয়। অনেক ঘুরে আমি স্টার্ন প্লাজা থেকে 2টা লেহেঙ্গা নিয়েছি, আর কিছু জুয়েলারি, শাড়িও নিয়েছি। যমুনা ফিউচার থেকে বাকি শপিং শেষ করলাম। বাসায় ফেরার সময় রাস্তায় এত জ্যাম ছিল, গাড়িতে বসেই কাটিয়েছি প্রায় ঘন্টা 2। আরফান ভাইয়াও এসেছিল, কিন্তু তাহার জরুরি কনফারেন্স থাকায় ছুটল। আরফান ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা বক্স ধরিয়ে দিয়েছে। সেটা খোলার জন্য আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে। চেয়েছিলাম গাড়িতেই খুলতে, কিন্তু আপু জোর করে হাত থেকে নিয়ে পেছনের সিটে রেখে দিল। তারপর ধীরে সুস্থে আপু ড্রাইভ করা শুরু করলো। বাসায় এসে এক দৌড়ে বক্সটা নিয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি র্যাপিং পেপার ছিঁড়ে একটা মিডিয়াম সাইজের বক্স আবিষ্কার করলাম। বক্সটা খুলতেই আমি একটা কিউট শিলচারের সফট টয়। এটা তো ভালোই দুর্লভ। আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। তারপর হাতে পেলাম একটা রঙিন কাগজে মোড়ানো প্যাকেট। প্যাকেটটা খুলতেই নজরে এলো সুন্দর একটা লেহেঙ্গা। আমি অবাক, এত সুন্দর কালো পাথরে কাজ করা। আমার সবচেয়ে ভালো লেগেছে দোপাট্টা। লেহেঙ্গাটা হালকা কাজের কিন্তু বেশ গর্জিয়াস। তারপর হাতে এলো
5টা বক্সে বিভিন্ন রকমের চকলেট। ইয়ম! পরক্ষণে সবার প্রথমে মাথায় এলো আরফান ভাইয়া আমার জন্য যদি লেহেঙ্গা কিনেই থাকে তাহলে আমাকে আগে কেন বললো না? আমি লেহেঙ্গা কেনার সময়ও মানা করিনি, তাহলে কি ভাইয়া আর দেয়নি? কে দিল? তাড়াতাড়ি ফোন লাগালাম আরফান ভাইয়াকে। আরে ঘুমকুমারি, এত তাড়াতাড়ি আমাকে মনে পড়লো? মাত্র বের হলাম কনফারেন্স থেকে, বলো। আমি সরাসরি বললাম, ভাইয়া আমাকে কি গিফট করেছো তুমি? আরফান ভাইয়া থতমত খেয়ে বলল, কেন, পছন্দ হয়নি? আমি আবার বললাম, অনেক পছন্দ হয়েছে, এবার বলো গিফট কি করেছো আমাকে? আরফান ভাইয়া কথা ইতস্তত করছে, তারপর সিরিয়াস হয়ে বলল, শোভা, তুমি কি আমাকে জেরা করছো? আমি হাত ছেড়ে বললাম, যেটা তো আমি আমার বাপকেও করি। তা এটা বলো, তুমি যখন আমার জন্য লেহেঙ্গা কিনেছই, তাহলে আমাকে লেহেঙ্গা কেনার সময় মানা করলে না কেন? এখন আমি 3টা লেহেঙ্গা কিভাবে পরবো? আরফান ভাইয়া একটু হাত ছেড়ে বলল, সমস্যা কি, 3 দিনে 3টা পড়বে। আচ্ছা, আমার এখন একটা মিটিং আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, ঠিক আছে শোভা? আমি কিছু বলার আগেই ভাইয়া ফোন কেটে দিল, আর আমি মনের সুখে চকলেট খাচ্ছি আর শপিং গুলো দেখছি। মাত্র গোসল করে বেরিয়েছে সাদাত, হঠাৎ তার উপর আক্রমণ হলো। সাদাতকে বিছানায় ফেলে তার উপর উঠে ক্ষিপ্ত গলায় বলল, শালা, তোকে কে বলেছে আমার শালিকাকে লেহেঙ্গা গিফট করতে? আজকে যেই প্যাচে পড়েছিলাম, আল্লাহ বাঁচাইছে, হারামি। সাদাত আরফানের কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, তারপর বলল, ধুর হ শালা, কি ভার, সর আমার বুকে, আমি জীবনে তো তুই দিবি। আরফান সাদাতের উপর থেকে সরে বিছানায় বসে পড়ল। সে যা খুশি দে, কিন্তু আমাকে একটু বলবি তো? আমাকে যেভাবে চেপে ধরছিল, আল্লাহ, একটুর জন্য ধরা খাই নাই। বলে আমাকে কি গিফট করছো বলো তো? সাদাত শব্দ করে হেসে দিল, বাম হাতের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে উঠল, এটাই আমার সুবা। সকাল থেকে বাবাকে তাড়া দিচ্ছি। আজ বাবার ভার্সিটির সকল প্রফেসরদের বিয়ের ইনভাইটেশন দেয়া হবে, তাই আমিও বাবার সাথে গিয়ে আমার ভার্সিটিতে চলে যাব। আর আমিও বেশ কতগুলো কার্ড সাথে নিয়েছি, যারা যারা বাদ পড়েছে তাদের ইনভাইট করতে হবে। যাওয়ার পথে এত গরম লাগছিল, তাই আইসক্রিম কিনে খেতে খেতে ভার্সিটির ভেতরে যাচ্ছি। বাবা আমাকে নামিয়ে দিয়ে সাথে সাথেই তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি আনমনে আইসক্রিম খেতে খেতে হাঁটছিলাম। সামনে কারো ধাক্কায় বেচারা আমার আইসক্রিম নিচে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এত কান্না পাচ্ছিল, কোমরে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের মুখ। আচ্ছা, এই লোকটাকে আর কোনো কাজ নেই দুনিয়ায়? এই আমি কেন বারবার এই ব্যাটার সাথেই ধাক্কা খাই? কোনো মতে ঝোঁক গিলে কোমর থেকে হাত নামিয়ে চোখ নিচে নামাতেই সাদাত ভাই বলল, চোখ নিচে নামালে কেন? তাকাও আমার দিকে, লুক। আমি ভয়ে আরো চোখটা বন্ধ করে রাখলাম, হাত কাঁপছে। সুবার অবস্থা দেখে সাদাতের মেজাজ গেল বিগড়ে। এই মেয়ে তাকে এত কেন ভয় পায়? বেশ ধমকে সুরেই বলল, ওপেন ইউর আইজ ড্যাম ইট। সাদাত ভাইয়ের চিৎকারে আমি কেঁপে উঠলাম। তাড়াতাড়ি চোখ খুলে ওনার দিকে তাকালাম। আমার ছলছল করা চোখগুলো দেখে উনি কেমন যেন দমে গেলেন। নরম সুরে বললেন, এই এই, তোমার চোখ লাল কেন? ওনার কথা বলতে বলতেই আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি আমার গালে হাত রেখে বৃথা আঙ্গুলি দিয়ে পানিটা মুছে বললেন, একটু ধমকের জন্য কান্না করে লাগে, ছিচকা তুমি। ওনার কথা আপাতত আমার কান পর্যন্ত পৌঁছেছে কিনা বলতে পারি না, কারণ আমি তো ওনার স্পর্শে কাঁপতে ব্যস্ত। উনি আবার কাঁপাকাঁপি দেখে মুচকি হেসে চলে গেলেন। উনি যাওয়ার পরেও 30 সেকেন্ডে একদম স্তব্ধ হয়েছিলাম। শ্বাস আটকে আসছিল। হঠাৎ করে বড় একটা শ্বাস ছেড়ে নর্মাল হলাম। তারপর পেছনে তাকাতেই দেখি সাদাত ভাই আমার দিকেই তাকানো ছিল। আমি তাকাতেই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, যেন আমার অনুমতির অপেক্ষায় ছিল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। তখন থেকে সাদিয়ার ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু সাদিয়া আপাতত বালিশে মুখ গুজে কান্না করতে ব্যস্ত। আজও আসিফ আসবে বলে আসেনি। খুব কষ্ট পেয়েছে সাদিয়া। কয়েকদিন পর তাদের বিয়ে, কিন্তু আসিফ তাকে কেন অবহেলা করছে তাই সে বুঝতে পারছে না। কিন্তু অনবরত ফোনের শব্দে সে ঠিকভাবে কান্না করতে পারছে না। তাই বিছানায় বসে চোখটা মুছে ফোন হাতে নিতেই দেখে সাদাত ফোন দিয়েছে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে ফোন রিসিভ করলো সে। হ্যালো সাদ, বল। সাদাত চিন্তিত গলায় বলল,
এতক্ষণ ফোন ধরিসনি কেন তুই? তুই ঠিক আছিস? আমি কি আসবো? সাদিয়া হালকা হেসে দিল সাদাতের পরপর কথায়। না, আসতে হবে না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ফোন তুলতে পারিনি। সাদার একটা হাত ছেড়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিস একদম। আসিফ ভাইয়ার সাথে দেখা করেছিস? সাদিয়া মুখ চেপে কান্না আটকালো। আসিফের নামটা শুনতেই কেমন যেন কষ্টটা আবার চাড়া দিয়ে উঠল। তাও নিজেকে সামলে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো অনেক ব্যস্ত, আজ একটা মিটিং থাকায় আসতে পারিনি। সমস্যা নেই, আমরা পরে দেখা করে নিব। সাদাত নর্মাল ভাবেই বলল, আচ্ছা ঠিক আছে, রাখছি। ফোনটা রাখতেই সাদিয়ার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়তে লাগলো। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে সে, বলতে গেলে এখনো সে ভালোবাসার কাঙাল। তাই তো আসিফের সবটা জানতেও বারবার তার কাছেই ছুটে যায়। রাত্রিকে কার্ড দিতে সে রীতিমতো নাচানাচি শুরু করলো। আপুর বিয়ে, কি মজা কি মজা। আমিও হেসে দিলাম এর কাণ্ডে। মোটামুটি যাদের চিনি সবাইকেই কার্ড দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেখি সাদাত ভাই আমাদের দিকে এগিয়ে আসছে। উনি না চলে গেছিল? ধুর, আমিও কি বলি, উনি তো আর এখানে স্টুডেন্ট না যে ক্লাস করে চলে যাবে। নিশ্চিত কোনো কাজে গিয়েছিল। কিন্তু উনি আবার কেন এসেছে? হঠাৎ করেই মাথায় এলো সকালের ঘটনা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। আচ্ছা, আমার কি এখন পালিয়ে যাওয়া উচিত? এক মিনিট, ওনার হাতে কি? ভাবতে ভাবতে উনি আবার একদম সামনে এসে হাতটায় বাড়িয়ে দিল। ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, সকালে আমার জন্যই তো তোমার আইসক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? আর সকালের ধমকের জন্য সরি। এই নাও তোমার পছন্দের চকোলেট অ্যান্ড বাটারস্কচ আইসক্রিম। আমি ওনাকে মানা করলেও এই আইসক্রিম আমাকে এত এত আদরে ভাবে বলছে। সুভা, দেখ আমি কত টেস্টি, আমাকে মানা করবি? আমি জোরেই বলে উঠলাম, কখনোই না। সাদাত ভাই আমার দিকে অবাক হয়ে তাকালো। রাত্রি মোটেও অবাক হলো না, সে আমার অভ্যাস সম্পর্কে অবগত। আমি হেসে তাড়াতাড়ি সাদাত ভাইয়ের হাত থেকে খপ করে আইসক্রিমটা নিয়ে নিলাম। ওনার প্রতি এখন আমার কোনো প্রকার ভয়ই কাজ করছে না। থ্যাংক ইউ বলারও ধৈর্য নেই। মনের সুখে আইসক্রিম খাচ্ছি। সাদাত ভাই রাত্রিকে আরেকটা আইসক্রিম এগিয়ে দিতেই রাত্রি বলল, কিছু মনে করবেন না ভাইয়া, ও আসলে এমনই বাচ্চা টাইপের। আইসক্রিম দেখলে মাথা কাজ করে না। আর তখনও আইসক্রিমকে বলছিল কখনো না, কেননা কল্পনায় দেখেছে আইসক্রিম তার সাথে কথা বলছিল। রাত্রির কথা শুনে সাদাত হেসে দিল। রাত্রি নিজেও হেসে দিল। আমি বেঞ্চিতে বসা ছিলাম, ওখান থেকেই বললাম, এই তুই আমার বদনাম গাইছিস? রাত্রি মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, কার ঘাড়ে কটা মাথা? ক্লাস শেষ, ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখি সাদাত ভাই তার টিমের সাথে দাঁড়িয়ে আছে। তাদের ক্রস করে যেতে গিয়েও আবার ফিরে এসে বললাম, এই যে শুনছেন? সাদাত ভাই অবাক চোখে আমার দিকে ফিরলো। আমি একটু ইতস্তত করে কার্ডটা এগিয়ে দিলাম। তার পানে, আমার বোনের বিয়ে, আশা করব আপনার উপস্থিতি, অবশ্যই আসবেন। তারপর সাব্বির ভাই, তমাল ভাই, তাদের দিকে তাকিয়ে বললাম, আপনারাও আসবেন কিন্তু? সাদাত ভাই অবাক হয়ে আমার থেকে কার্ডটা নিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি অপেক্ষা করবে আমার? আমার মাথা তুলে বললাম, জি। সাদাত ভাই বুঝতে পেরেও বলল, যেহেতু জি বলেছো তাহলে অবশ্যই যাব। আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার থাকবে। কে রাজি? আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অবশ্যই আসবো। সাব্বির ভাই আর তমাল ভাইও হেসে দিল। সাব্বির ভাই বলে উঠল, আমরা তো অবশ্যই আসবো বর। সাদাত ভাই হঠাৎ করে সাব্বির ভাইয়ের পায়ে পাড়া দিল। আর সাব্বির ভাই আপাতত পা ধরে নাচছে আর চিৎকার করছে। সাদাত ভাই আমাকে আবার বলল, আমরা সব ভাই আসবো, তুমি নিশ্চিন্তে যাও। আমি এদের কাহিনী ঠিক বুঝতে পারলাম না, তাই হালকা হেসে আসতে নিয়ে আবার পিছন ফিরলাম। সাদাত ভাই সাব্বির ভাইয়ের ঘাড় ধরা ছিল। আমাকে দেখেই ছেড়ে দিয়ে ক্যাবলার মতো হাসলো। আমি একটা হাসি ফেরত দিয়ে বললাম, আর ওই সময়ের আইসক্রিমের জন্য ধন্যবাদ। তখন ধন্যবাদ দিতে পারিনি। সাদাত ভাই গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ধন্যবাদের জন্য খাওয়াইনি আমি। ও মা, এই না ওনার মুড ভালো ছিল, আবার এমন গম্ভীর হয়ে গেলেন কিভাবে? ওনার এই গম্ভীর আর রাগী ভাব দেখলেই ভয়ে শরীরে কাঁটা দেয়। তাই তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ধূপ করে বিছানায় শুয়ে গেলাম। এখন আমার একটা শক্তিশালী ঘুম দরকার। ঠিকই শুতে না শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আমি কখনোই দরজা লক করি না, তাই আম্মুর কয়েকবার ডেকেও যখন সাড়া পাইনি তখন চলে গেছে।
রাত 9:20 আমার ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে ডাইনিং টেবিলে বসতেই আম্মু বলল, উঠলি কেন? দুপুরে তো না খেয়ে ঘুম দিয়েছিলি, এখনো না খেয়েই থাক। আমি ঠোঁট উল্টে বললাম, আম্মু খিদে পেয়েছে। আম্মু একদম গলে গেল, তাড়াতাড়ি ছুটলো খাবার আনতে। আম্মু যেতেই বাবার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে বাবাও। ভাইয়া আর আপুও হাসছে, কেননা এটা যে আমার পুরনো ট্রিক, তা সবাই জানে, এমনকি আম্মুও। তবুও আম্মু আমার এই একটা কথায় একদম গলে যায়, কখনোই রাগ করে থাকতে পারে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি সবার রুমে উকি ঝুঁকি মারছি। এখন আমার চোখে এক ফোঁটা ঘুমো নেই, তাই এখন আমার প্রধান কাজ সবাইকে বিরক্ত করা। আপুর রুমে উকি দিতেই দেখি রুবাবু কানে ফোন নিয়ে মুচকি মুচকি হাসছে। আমি শিওর আরফান ভাইয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। আমি বুঝি না কি এমন কথা এরা বলে যে লজ্জায় বিভিন্ন রং ধারণ করে। এখানে থাকলে আমি আরো বোর হয়ে যাব, তাই যথারীতি দরজাটা ভালোভাবে টেনে দিয়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। দরজাটা একটু ফাঁকা করে দেখি ভাইয়া বিছানায় বসে আছে, হাঁটুতে কোনোই রেখে, দুই হাতের মুষ্টি কপালে রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পরপর হাসছে, ব্যাপারটা অনেক সন্দেহজনক। মাথা উঠিয়ে আমাকে দেখেই বলল, আরে শোভামণি, দরজায় কে? ভেতরে আসো। আমি ভেতরে গিয়ে বললাম, ভাইয়া সত্যি সত্যি বলো তো, তুমি একা একা হাসছো কেন? ভাইয়া আমাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এমনি। তার শোভামণির চোখে আজ ঘুম নেই, এভাবে উকি চুকি মারছে। আমি অসহায় গলায় বললাম, দুপুরে ঘুমিয়েছিলাম না, তাই হয়তো। আচ্ছা তুমি হাসছিলে কেন? এমনি এমনি কেউ হাসে না আমি বাদে। এবার বলো কেন হাসছিলে, সত্যি বলবা কিন্তু। ভাইয়া মুচকি হেসে বলল, একটা মেয়ের কথা মাথায় আসায় হাসছিলাম। রাস্তায় দেখা হয়েছিল, বাচ্চাদের মতো কাঁদছিল। আমি বাচ্চা বলাই আবার খেপেও গিয়েছিল। আমি বিজ্ঞদের মতো বললাম, ও তার মানে আমার ভাই প্রেমে পড়েছে। ভাইয়া ভ্রুকুচকে বলল, এখানে প্রেমে পড়ার মতো কি হলো? ও তুমি বুঝবে না, প্রথম প্রথম তো, তাই বুঝতে পারছো না। ভাইয়া আমার কথায় হেসে দিয়ে বলল, আপনি কয়টা প্রেম করেছেন, প্রেম বিশেষজ্ঞ? আমি এবার চিন্তায় পড়ে গেলাম। আসলেই তো, ভাইয়া আমার কথায় হো হো করে হেসে দিল। আর আমি ভাবতে বসলাম, তাহলে কি এখন আমার একটা প্রেম করা উচিত? এই নিয়ে 10 বারের মতো কার্ডে হাত বুলালো সাদাত। তার সুবা আস্তার সাথে ইজি হয়ে কথা বলেছে ভাবতেই তার মনটা নেচে উঠছে। হঠাৎ করে মাথায় এলো সে তো দুই পক্ষ থেকে ইনভাইটেশন পেল, কিন্তু যাবে কোন পক্ষ হয়ে? এক পক্ষে বন্ধু আর এক পক্ষে ভালোবাসা। তারপর চট করে তার সমস্যা সমাধানও করে ফেললো, যাবে বরপক্ষ হয়ে। বিয়ে বাড়িতে দুই পক্ষ হয়েই থাকা যায়। সাদাত কিছুক্ষণ বসে ফোনটা হাতে নিয়ে নিচে চলে এলো। আর এখন একটা ব্ল্যাক কফির প্রয়োজন। ড্রয়িং রুমের সোফায় বসে সাদিয়াকে ডাক দিবে, এর মধ্যে তার সামনে কফি হাজির করে সাদিয়া। সাদাত বোনকে দেখে হেসে দিয়ে কফিটা নিয়ে তার পাশে সাদিয়াকে বসায়। সাদিয়া হেসে হেসে সাদাতের সাথেই কথা বলছে। তাকে দেখে বোঝার ক্ষমতাই নেই যে তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এদিকে কেউ পুরনো প্রেম নিয়ে ব্যর্থ, তার কষ্ট লুকাচ্ছে, তো অন্যদিকে কেউ প্রথম প্রেমের অনুভূতির জোয়ারে ভাসছে। কেউ তার প্রিয়তমার প্রতি অনুভূতিগুলো অনুভব করছে, তো কেউ আছে তার নিজের জগতে ব্যস্ত। সে এখনো এটাই জানে না যে কেউ তার জন্য প্রতিনিয়ত তার অনুভূতির সাথে লড়াই করছে। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজকের ভালোবাসা কালকের ঘৃণায় না পরিণত হয়ে যায়। আজ আপুর গায়ে হলুদ, সকাল থেকেই সবাই ব্যস্ত। একটু পর ঘরোয়া ভাবে প্রথমে হলুদ দিয়ে গোসল করানো হবে, তারপর সন্ধ্যায় অনুষ্ঠানে আবার আপু আর আরফান ভাইয়াকে একসাথে হলুদ দেওয়া হবে, আর মেহেন্দির অনুষ্ঠানও একসাথে হবে। আমার তো তেমন কোনো কাজ নেই। আপুকে সাজিয়ে দিয়ে নিজে একটা হলুদ শাড়ি পরেছি, মাথায় খোপা করে তাতে বেলি ফুল আর গোলাপ কম্বিনেশন করে লাগিয়েছি। আপুর বান্ধবীরা সবগুলো কাজিনদের নাচ কোরিওগ্রাফি করছে। আমি আজ সন্ধ্যায় সবার পারফরমেন্স, ভালোই নাচতে পারলেই হলো। কিছুক্ষণের মাঝে আপুর শ্বশুরবাড়ি থেকে 15 জনের মতো লোক এলো, সবার হাতেই একটা দুটো করে ডালা। আমার এই রং বেরঙের ডালাগুলো দেখতে বেশ ভালো লাগে। এক একটাতে হলুদ, আরেকটাতে শাড়ি, এরকম পরপর কেক, একটা ঘরের মতো কি যেন, আমি ঠিকভাবে চিনিও না। সবচেয়ে অবাক হলাম একটা ডালা দেখে, কেননা সেটাতে ছিল এক গাদা চকলেট, প্রায় 20 মুঠ চুড়ি আর একটা নীল সিল্কের শাড়ি। ডালাটা এত সুন্দর করে সাজানো ছিল যে কি বলবো। আমি দৌড়ে ওই ডালার দিকে গেলাম। এটার উপরে সুন্দর করে লেখা ফর সুভা।
আমি এগোতেই ভাইয়াটা হেসে আমার হাতে ডালাটা ধরিয়ে দিল। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়াটা বেরিয়ে গেল। ওমা, উনি এভাবে বেরিয়ে গেল কেন? এখানে তো সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আশেপাশে তাকিয়ে দেখি যারা সাথে এসেছিল সবাই ভেতরে চলে গেছে। আমিও ভেতরে গিয়ে একজন আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, তোমাদের সাথে যে এই ডালাটা নিয়ে এসেছে সে চলে গেল কেন? আপু চারপাশে চোখ বুলিয়ে বলল, কই, সবাই তো আছে। আমরা মোট 15 জনই আছি এখানে। আর এই ঢালা তো আমরা কেউ আনিনি। আমি তো অবাক, তাহলে ওই লোকটা কে? কিন্তু এখানে তো আমার নাম লেখা। ডালাটা রুমে রেখে এসে অনুষ্ঠানে মন দিলাম। আপুকে হলুদ দেওয়ার পর সবার আগে আমাকে হলুদে রাঙিয়ে দিল আপু। আমি ঠোঁট উল্টে তাকিয়ে আছি ওর দিকে। এর মধ্যেই এক আন্টি বলে উঠল, এমা, এ কি সৌভাগ্য! এবার রুবাইয়ার পর সুবাহার পালা। বিয়ের ফুল মনে হয় ফুটেই গেল। নয়তো এভাবে সবার আগে কনের হলুদ ওর গায়ে লাগতো না। আমি আপু দুইজনই অবাক। এ কি ধরনের কথা? আমি হেসে দিয়ে আন্টিকে বললাম, তা আন্টি, আমার বরটা কোথায় যদি একটু বলতে? সে না হলে আমার বিয়েটা হবে কিভাবে? ইস, যদি এখানে থাকতো, আমার গালের হলুদ তার গালে লাগিয়ে দিতাম। কি রোমান্টিক হতো বিষয়টা বলুন তো। ইস, ভাবতেই ফিলিং অন্যরকম হয়ে যাচ্ছে। আন্টি পুরো দমে গেলেন, নাক ছিটকে বললেন, সি, কি অসভ্য মেয়ে রে বাবা। আমি এবার তাচ্ছিল্যের সুরে বললাম, লও ঠেলা, এখানে অসভ্যতামের কি হলো? আমি যদি না বলতাম আপনি এক্ষুনি বলতেন। বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিও, স্বামী কন্ট্রোলে আসবে, শাশুড়ি খুশি হবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। যেখানে বিয়ের নামগন্ধই নেই সেখানে বাচ্চাও পয়দা করে নিতেন আপনারা। আমি আপুর বেলায় শুনেছি আপনাদের কথা, তাই আমার বেলায় আর চান্স দিলাম না। আমার কথা শুনে আন্টিরা ভেঙচি কেটে জায়গা থেকে সরে গেল। আপু আমাকে পেছন থেকে ধরে হাসছে আর বলছে, কি দিলি রে শুভ, আমার জীবন ধন্য হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই হেসে দিল। সাদাত উদাম গায়ে কফি হাতে টেরেসে চলে গেল। মাত্র গোসল করে বেরিয়েছে সে। চুলের পানিগুলো তার জানান দিচ্ছে আরফানেরও গোসল শেষ। সাদাতের রুমে এসে দেখে সে টেরেসে দাঁড়িয়ে আছে, তাই জোরে ডাক দিল। সাদাত পেছনে ঘুরে আরফানকে দেখতে পেয়ে রুমে চলে এলো। হঠাৎ তার ফোন টোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সিন করতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সুভার ঢালা হাতে হাস্যোজ্জ্বল ছবি, তারপর একটা ভিডিও। সাদাত কানে ইয়ারফোন গুঁজে ভিডিওটা সম্পূর্ণ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদাতকে হাসতে দেখে আরফানও ভিডিওটা দেখলো আর বলল, দেখো আমার শালিকার অবস্থা, আন্টিদের মুখে ঝামা ঘুষে দিছে। সন্ধ্যায় আপুর আর আরফান ভাইয়ার হলুদ আগে হবে, তাই সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে আর আমি রুমে এখনো সাজতে ব্যস্ত। 5 মিনিটের মধ্যেই আরফান ভাইয়ারা এসে যাবে। আজ ওই কালো লেহেঙ্গাটা পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। ওই ডালাতে কালো রঙের রেশমি চুড়ি ছিল, ওইগুলোই পরেছি। শাড়ি মেকআপ আমার কোনো কালেই পছন্দ ছিল না, তাও আজ একটু সেজেছি। আমার সাজের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে স্মোকি আইস, আপু করে দিয়েছে। আজ আপুর অনুষ্ঠান, তবুও আপু আমায় নিয়ে ব্যস্ত ছিল। বাইরে গিয়ে দেখি সবাই এসে পড়েছে। আমি আপুকে স্টেজে বসা থেকে দৌড় দিলাম লেহেঙ্গা ধরে। এটা আমার বদ অভ্যাস। এক্সাইটেড হলে আশেপাশে তাকানোর সময় পাই না। ধুপ করে সামনে কারোর সাথে ধাক্কা খেতেই পেছনে পড়ে যেতে নিলাম, কিন্তু তার আগেই কেউ আমার ডান বাহু ধরে বাঁচালো। করতে করতে সামনে তাকাতে দেখি সাদাত ভাই আমার হাত ধরে আছে। এমন ভাবে ধরেছে যেন আমার গায়ে স্পর্শ লাগলে ওনার শরীর জ্বলে যাবে। আর জায়রা, 1 মিনিট, উনি এখানে কি করছে? ভ্রু কুচকে ওনার দিকে তাকাতেই উনি বাঁকা হেসে বলল, দেখে চলাফেরা করো, এক্ষুনি তো পড়তে না ধরলে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? বাচ্চা বলে বেশ অপমানিত বোধ করলাম, তাই মুখ ফুলিয়ে বললাম, আপনি খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি এখানে কিভাবে? উনি হেসে আমাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, সেটা তোমার দুলাভাইকেই জিজ্ঞেস করো। উনি যেতে গিয়েও পেছনে ফিরে বললেন, বাই দ্য ওয়ে, অনেক অ্যাট্রাকটিভ লাগছে তোমাকে, কুল ফুল। আমি তো পুরো অবাক। এই লোক বলে কি? এটা আবার কি ধরনের নাউজিবুল্লাহ মার্কা কমপ্লিমেন্ট? হঠাৎ করে মনে পড়লো আমি না ওনাকে ভয় পাই। ভয়টা কি পালিয়ে একদা ভয় পাইতাম হয়ে গেল নাকি? অনেক গবেষণার পর বুঝতে পারলাম সাদাত ভাইয়ের এখানে আসার কারণ। এমা, ছি, আপুর ভাসুরকে কিনা আমি আবার গিয়ে ইনভাইটেশন কার্ড দিয়ে আসছি। যাই হোক, আমি কি জানতাম নাকি যে উনি বড়পক্ষ? আমি তো জানি আরফান ভাই একা, ওনার না কোনো ভাই আছে আর না কোনো বোন। কিন্তু
আরফান ভাইয়ের মামাতো ভাই যে এই মিস্টার সাদাত, সেটা আমার অজানা ছিল। আজ কেন যেন এই সাদাত ভাইকে বেশ লাগছে। সাদা পাঞ্জাবিটা একদম শুভ্র রাজ লাগছে। কেন যেন ওনাকে দেখে আজ আমার একদম ভয় লাগছে না। কিন্তু এই গোমরা মুখ কি একটু হাসতে পারে না? সবার সাথে কি গম্ভীর ভাবে কথা বলছে। এখানে আসার পর থেকে দেখছি ফোনের ওপর ফোন। আজব মানুষ। ওনার দিকে তাকিয়ে গবেষণা করছিলাম, এর মধ্যেই বা হাত ঢুকিয়ে দিল রাত্রি। এর টাইমিং আমার একদম পছন্দ না। এই শুভ, কি রে এভাবে ড্যাব ড্যাব করে কি দেখিস? এই শর্ত বিরক্ত করবি না একদম। রাত্রি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত তোকে তো আজ হেব্বি লাগছে, পুরাই হট। ছেলেরা যে কিভাবে আছে। রাত্রির কথা শুনে সেই লেভেলের মেজাজ খারাপ হলো। মানে এটা কোনো কথা? আজকাল পাবলিক কি সব কমপ্লিমেন্ট দেয়? ছি ছি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে দাঁত চেপে বললাম, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রাত্রি আমার দিকে এক ভ্রু উঁচিয়ে বলল, এই তুই কি আমার সাথে খারাপ করেছিস? আমি কি করলাম আবার? আমি রাত্রিকে মনে মনে কয়েকবার উদ্ধার করেছি। আপুর গায়ে হলুদ শেষ, এখন মেহেদি অনুষ্ঠান শুরু হবে, সাথে নাচ গান তো রয়েছেই। প্রথমে বাচ্চাদের দিয়ে তা শুরু হবে। আমার কাজিনদের বেবিদের দিয়ে ওদের এক রকমের কস্টিউম পরিয়েছি। দেখতে পুরো বাগানের ফুটন্ত ফুল মনে হচ্ছে। ওদের এক এক জনের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এই ভালো নাচছে তো আবার ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। এর মধ্যে এক অবাক করা কাণ্ড ঘটে গেল। মাহিন ভাইয়ের বাবু ইস্পিকে সুমি আপুর বাবু রায়ান চট করে গালে চুমু দিয়ে দিল। এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। আর ইস্পি তো কান্নাই করে দিল। মাহিন ভাইয়া তাড়াতাড়ি উঠে গিয়ে ইস্পিকে কোলে নিয়ে থামাচ্ছে। ইস্পিকে কোলে নিতেই রায়হান কোমরে দু হাত দিয়ে ভ্রু কুচকে মাহিন ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মাহিন ভাইয়াকে বলে, তুমি ইস্যুকে কেন নিয়েছো? ছাড়ো ওকে, আমি আদর করব। মাহিন করুণ মুখে বলল, অকালপক্ষ রায়ান কি বুঝলো কে জানি, হেসে দিয়ে বলে, ইস, আমার বউ হবে। মাহিন হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। এদের ভালোবাসা দেখতে দেখতে এই পারফরমেন্স শেষ হলো। আমি হেসে দিয়ে ডান দিকে ফিরতেই দেখি আমার ভাই মুগ্ধ চোখে কারোর দিকে তাকিয়ে আছে। আমি তার চোখ অনুসরণ করে তাকাতেই দেখি একটা সুন্দর আপু হাসছে কথার মাঝে, আর আমার আর্মি ভাই তাতে কুপোকাত। আমিও হেসে দিলাম। খুব ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়ার হঠাৎ হঠাৎ মুচকির রহস্য। আমি ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। আমি যে ভাইয়ার পাশে দাঁড়িয়ে আছি তা ভাইয়ার খেয়ালই নেই। দুইবার ডাক দিয়েছি, তাও রেসপন্স নেই। এবার জোরে ধাক্কা দিয়ে ডাক দিতেই আমার দিকে তাকিয়ে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল, কেননা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে সে আমার কাছে ধরা পড়ে গেছে। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, ওই আপুটা কিনা? ভাইয়া মুচকি হেসে মাথা চুলকালো। আমিও হেসে দিয়ে আপুটার কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে আপুটা খুব খুশি হলো। পরক্ষণে জিজ্ঞাসা করলো, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। বাগিচার ফুল তুমি, দুলিয়ায় নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতে লজ্জামুখ। হো বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতে লজ্জামুখ। আকাশেরও চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম। কেমন আছো সুভা? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে চেনো? আপুটা হালকা হেসে বলল, খুব ভালো করে। আমার এবার বেশ কৌতূহল জন্মালো, কিভাবে চেনো তুমি আমায়? আপুটা আবার হেসে আমার পেছনে তাকালো। আমিও তাকাতে দেখি কিছুই নেই। আবার আপুর দিকে তাকাতেই আপু বলল, তুমি তো রুবাইয়ার ছোট বোন, তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আপুটা মুচকি হেসে বলল, আমি রুবাইয়ার ননদ হই। আমি সাদিয়া, আরফানের মামাতো বোন। আমি এবার বোঝার মতো করে বললাম,
ও, তার মানে তুমি সাদাত ভাইয়ের বোন। আপু একটু চমকে বলল। সাদাতকে ভাইয়া বলো কেন? আমি ঠিক বুঝতে পারলাম না আপুর কথা, তাই বললাম। উনি তো আমার সিনিয়র, তাই ভাইয়া বলি। কেন, ওনাকে কি স্যার বলতে হয়? আপু থতমত খেয়ে বলল,